আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 4 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সেখানে দেখি মা বাবা ভাইয়া বসে নাস্তা করছে। আমিও কিছু না বলে নাস্তা করতে লাগলাম। নাস্তা করার সময় ভাইয়ার দিকে খেয়াল করে দেখি ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছেন। আমি সেই দিকে খেয়াল না করে খাবার খেয়ে রুমে গেলাম। রুমে গিয়ে ফোন হাতে নিতেই নাইম কল দিল। নাইম বলল, দোস্ত কোথায় তুই? আমি বললাম, এই তো বাসায়। নাইম বলল, কলেজে আসবি না? আমি বললাম, না কলেজে যাব না, ইচ্ছা করছে না। নাইম বলল, ও। আমি বললাম, আচ্ছা একটা কাজ কর রাফি, তুই রানাকে নিয়ে আড্ডার জায়গায় চলে আয়। নাইম বলল, কেন? আমি বললাম, অনেকদিন ঘুরি না, তাই ঘুরতে যাব, চল। নাইম বলল, আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়। এই বলে ফোন কেটে দিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম আড্ডার জায়গায়। সেখান থেকে আমরা 4 বন্ধু ঘুরতে বের হলাম। এইদিকে তানিয়া আজকেও আমাকে না দেখতে পেয়ে মনে মনে বলল, আল্লাহ জানে এই লুচ্চাটা কার পিছনে পড়ছে। রিমি বলল, কিরে তানিয়া, এই দিক ওই দিক তাকিয়ে কাকে খুঁজতেছিস আর মনে মনে কি ভাবছিস? তানিয়া বলল, কই কিছু না তো, এমনি চারপাশে তাকাচ্ছি আর কি। রিমি বলল, ও। তানিয়া বলল, আচ্ছা রিমি, আজকে দুলাভাইকে দেখছি না যে, আসে নাই নাকি? রিমি বলল, না, তারা বন্ধুরা মিলে নাকি কোথাও ঘুরতে যাবে। এই কথা শুনে তানিয়া মনে মনে বলতে লাগলো, শালা আমারে চিন্তায় ফেলে ঘোরাঘুরি করা হচ্ছে তাই না? একবার কাছে পাই তারপর বুঝামো আমি কি জিনিস। রিমি বলল, তাই এখানে বসে মনে মনে না ভেবে গিয়ে বলে দিতে পারিস। তানিয়া বলল, কি, কাকে বলবো, কি বলবো? রিমি বলল, না কিছু না, চল ক্লাসে চল। চল। এরপর তারা দুজন ক্লাসে চলে গেল। এইদিকে আমরা ঘোরাঘুরি করতে গিয়ে কখন যে দুপুর হয়ে গেল বুঝতে পারিনি। তাই সবাই মিলে একটা রেস্তোরাঁতে গিয়ে খাবার খেতে লাগলাম। তখনই আম্মু কল দিল। তাই রিসিভ করে বললাম, আম্মু বলো। আম্মু বলল, কিরে তোর কি মনে নাই তোর ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব, তাড়াতাড়ি আই বাসায়। আমি বললাম, আম্মু সরি, আমি একটা কাজে আটকে গেছি, তোমরা গিয়ে দেখে আসো প্লিজ, আমি না হয় আরেকদিন যাব। আম্মু বলল, কি বললি তুই? আমি বললাম, এখান থেকে আসতে পারছি না তাই সরি। এটা বলে ফোন কেটে দিলাম। এইদিকে ভাইয়া তার কেবিনে বসে কাজ করছে। তখন কমিশনারের রুম থেকে ডাক পড়লো ভাইয়ার। তাই রফিক স্যার দেরি না করে স্যারের কেবিনে গিয়ে বলল, স্যার আমাকে ডেকেছেন? কমিশনার বলল, ডেকেছি। রফিক বলল, জি বলেন স্যার। কমিশনার বলল, কালকে তোমার কাজে আজ আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট গর্বিত। তুমি আমার আন্ডারে কাজ করো, এতে আমি গর্বিত। তোমার মতো একজন পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে পেয়ে গর্বিত। রফিক বলল, স্যার কি যে বলেন না, এটা আমার কাজ, আর আমি আমার কাজ সততার সাথে করতে ভালোবাসি। কমিশনার বলল, গুড, আশা করি সামনে এমনভাবে এগিয়ে যাবে। রফিক বলল, ইনশাল্লাহ স্যার, আমি আমার জীবন দিয়ে হলেও এই দেশকে রক্ষা করব। কমিশনার বলল, আচ্ছা তাহলে আজকের মতো তোমার ছুটি, আমিও বাড়ি যাব, কারণ আজকে আমার একমাত্র মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে। রফিক স্যারের এই কথা শুনে তার মুখে থাকা হাসিটা কোথায় যেন উড়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল, জি স্যার, তাহলে আমি আসি। এটা বলে রফিক কমিশনের রুম থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে ধপাস করে বসে পড়ল। আর সাথে তার 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ফুটা ফুটা পানি। রফিক বলল, নুসরাত, তাহলে সত্যি তুমি আমার ভালোবাসা বুঝলে না? আমি কি করলে তুমি আমার ভালোবাসা বুঝতে? তোমাকে কতটা ভালোবাসি বুঝতে, শুধু এখন এই জীবনটা দেওয়া বাকি। কিন্তু এই জীবন আমি দিতে পারবো না। নিয়তির কি খেলা দেখো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে না। কিন্তু আজকে তোমাকে ছেলেপক্ষ দেখতে যাবে, আর আমার বাবা মা মেয়ে দেখতে। নুসরাত ভালো থেকো, আর কখনো কেউ তোমাকে বিরক্ত করবে না, আর কেউ ভালোবাসি বলে জ্বালাবে না। ভালো থেকো। এই বলে রফিক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কেবিনে গিয়ে কিছুক্ষণ কাজ করে বাড়ি চলে গেল। তারপর বিকাল হতে আম্মু আব্বু ভাইয়া মেয়ে দেখতে চলে গেল। এইদিকে আমরা বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে আবার আড্ডার জায়গায় এসে আড্ডা দিতে লাগলাম। তখনই আমার চোখ রাস্তার পাশে 2টা মেয়ের দিকে পড়তেই আমি চিনতে ভুল করলাম না, কারণ এরা হলো তানিয়া আর রিমি। আমি দেরি না করে এক দৌড়ে তানিয়ার সামনে গিয়ে বললাম, হাই তানিয়া জানু, কি খবর তোমার? তানিয়া রেগে বলল, আমার খবর জেনে তুই কি করবি? আমি বললাম, আরে তুমি তো আমার বউ হবা, তাই জানতে হবে না? তানিয়া বলল, কেন, যার পিছনে ঘুরতেছিলি সে কি পাত্তা দিচ্ছে না যে আবার আমার পিছনে ঘুরতে আইলি? আমি বললাম, না জানো, তুমি ছাড়া তো আর কেউ আমাকে পাত্তা দেয় না, তাই তো তোমার কাছে আসলাম। তানিয়া বলল, তোর মতো স্যাঁচরাকে কে পাত্তা দিবে? আমি বললাম, কেউ না দিলেও তুমি দিলে হবে জানো। তানিয়া বলল, একদম আমাকে জানু বলবি না বলে দিলাম, তা না হলে। আমি বললাম, তা না হলে আদর করবা তাই না বেবি? তানিয়া বলল, দেখ ভালো হবে না কিন্তু। আমি বললাম, তাহলে কি প্রীত হবে? তানিয়া বলল, উফ, তোর মতো বকাটের সাথে কথা বলাটাই লস। আমি বললাম, তাহলে বিয়ে করে নাও।
তানিয়া রেগে চলে যেতে লাগলো। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে বললাম, রাগ করিও না সুন্দরী, তোমাকে হাসলে মানাই বেশি। এটা বলে আবার বন্ধুদের কাছে চলে গেলাম। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি একটা মুখের মধ্যে দিয়ে বলল, আরে বাবা, কি মেয়ে পছন্দ করলি, ছবির থেকেও সামনাসামনি আরো সুন্দর। আর তোর ভাই তো প্রথম দেখাতেই রাজি হয়ে গেল। আমি এই কথা শুনে খুশি হয়ে বললাম, তাই বিয়ে কখন? আম্মু বলল, এই মাসের 25 তারিখ। আমি বললাম, ও আচ্ছা। এটা বলে রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে খাবার খেতে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি একটা টেবিল নিয়ে বসে চুপচাপ খেতে লাগলাম। আম্মু আব্বু খুশি হয়ে অনেক কথা বলছে। আর আমি আর চোখে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেই দিকে খেয়াল না দিয়ে নিজের মতো করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এই দিকে আমার এমন চুপচাপ স্বভাব দেখে আব্বু বলে উঠলো, এ আবিরের কি হলো বলতো, আজ 2 দিন ধরে দেখছি চুপচাপ থাকে। রফিক, তোর সাথে কি কিছু হয়েছে? ভাইয়া বলল, কই কিছু হয়নি, তারপরও আমি দেখছি। এটা বলে ভাইয়া খাবার খেয়ে আমার রুমের দিকে আসতে লাগলো। আমার রুমে ভাইয়া প্রবেশ করে দেখে আমি ফোন টিপতেছি। ভাইয়া বলল, কি করিস আবির? এই দিকে আমি ফোন টিপতেছিলাম। হঠাৎ আমার রুমে ভাইয়াকে দেখে অবাক হয়ে গেলাম। আমি আস্তে করে বললাম, ফোন টিপতেছি। ভাইয়া বলল, তুই কি আমার উপর রেগে আছিস? আমি বললাম, আমি রেগে থাকার কে, মানুষ রেগে বা অভিমান করে আপন মানুষের উপর। আমি তো। ভাইয়া বলল, প্লিজ আবির, এমনটা বলিস না, আমি তখন বুঝতে পারিনি, সরি। আমি বললাম, আরে সরি কেন বলছেন আপনি? সরি তো আমি বলবো আপনাকে, কারণ আমি আপনার পার্সোনাল জীবনে নাক গলাই, যেখানে আপনি আমার কেউ না। আসলে সরি, আমি আর এমন করব না, সরি। ভাইয়া বলল, আবির প্লিজ। আমি বললাম, দেখুন, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি ভুল করেছি আর আমি ক্ষমা চেয়েছি। এখন আমাকে একা থাকতে দেন, আমার ভালো লাগছে না, প্লিজ। আমার কথা শুনে ভাইয়া চলে যেতে লাগলো। দরজার সামনে দাঁড়িয়ে ভাই আবার আমার দিকে তাকাতেই আমি আবার প্লিজ বলতেই ভাইয়া চলে গেল। আর আমি দরজা বন্ধ করে বলতে লাগলাম, মেয়ে ঠিক করে দিয়েছি, তোর পছন্দ করা মেয়েকে। তোকে সারপ্রাইজ দিতে তোকে মেয়ের নাম বলা হয়নি, কিন্তু ছবি তো দিয়েছিল। আর ছবি না দেখেই আমাকে বললি আমি তোর ভাই না। যা, তোকে আমার ভাই পরিচয় দিতে হবে না। এটা বলে বিছানায় শুয়ে পড়লাম। তারপর তানিয়াকে কল দিলাম। হাই তানু, কি করো? তানিয়া বলল, তোকে মারার প্ল্যান করি। আমি বললাম, কি, আমাকে আদর করার প্ল্যান করছো? তানিয়া বলল, কানে কি কম শুনিস নাকি? আমি বলছি মারবো আর শুনছিস আদর করব। আমি বললাম, না, আমি তো ভালো কানে শুনি, এই তো বললাম মাত্র আদর করব। তানিয়া বলল, তোর সাথে কথা বলতে পারতাম না। আমি বললাম, আচ্ছা খাবার খেয়েছো? তানিয়া বলল, খেয়েছি। আচ্ছা তুই এমন কেন? আমি বললাম, আমি কেমন? তানিয়া বলল, এই যে তোকে এক কথায় থাপ্পড় দি, তাও আমার পিছনে পড়ে আসিস। আমি বললাম, কারণ তোমাকে ভালোবাসি তাই। তানিয়া বলল, কুসু, সব অভিনয়, আল্লাহ জানে এমন কথা আর কয়জনকে বলে পটিয়েছিস। আমি বললাম, তার মানে তুমি পটে গিয়েছো? তানিয়া বলল, ধুর, আমি কেন তোর কথায় পড়বো, আমার রুচি এত খারাপ না যে তোর মতো বকাটের সাথে প্রেম করব। আমি বললাম, তোমাকে প্রেম করতে কে বলেছে আমি বিয়ে করব তোমাকে? তানিয়া বলল, তোর মতো খাবিসকে বিয়ে করব না। আমি বললাম, আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবা? তানিয়া বলল, করো। আমি বললাম, একটা টেবিলে 3 জন বসে আছে, একজনের নাম আই লাভ ইউ, একজনের নাম আই মিস ইউ, আর একজনের নাম আই হেট ইউ। তানিয়া বলল, তারপর? আমি বললাম, এখন বলো, আই মিস ইউ আর আই হেট ইউ চলে গিয়েছে, এখন আর কে বসে আছে? তানিয়া বলল, আই লাভ ইউ। আমি বললাম, আই লাভ ইউ টু। তানিয়া বলল, কি বললি কুত্তা? আমি বললাম, কেন, তুমি প্রপোজ করছো আর আমি একসেপ্ট করছি, এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, বুঝলে? তানিয়া বলল, কিন্তু। তানিয়াকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়ে বললাম, আমাকে নাকি ভালোবাসবে না। তানু, এই আবিরকে ভালো না বেসে যাবে কোথায়? এরপর কিছুক্ষণ ফোন টেপে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে আমি ফোন কেটে দিতেই তানিয়া প্রথমে রাগ করলেও পরে একটা মুচকি হাসি দিয়ে বলল, পাগল একটা। তারপর আরো কিছুক্ষণ শুয়ে থেকে ঘুমিয়ে গেল। একটা রুমে 10 থেকে 15 জন মাফিয়া বসে আলাপ করছে। এমন সময় হঠাৎ দরজা থেকে একজন মাস্ক পরা লোক বলে উঠলো, ওয়েলকাম, টাইগারের রাজ্যে সবাইকে ওয়েলকাম। এখানে আপনাদের সবাইকে ডাকার একটাই কারণ আছে, আপনারা চাইলে আমি বলতে। সবাই বলে উঠল, বলেন। টাইগার বলল, এই জায়গাটা আমি দখল নিতে চাই। এটা বলে টেবিলের মাঝখানে থাকা একটা ডিজাইনের দিকে তাকিয়ে টাইগার কথাটা বলল। টাইগারের কথা শুনে একটা লোক বলে উঠল, কি, এই জায়গা দখল করবি তুই? তোর মতো 2 টাকার মাফিয়া তুই নিবি? তুই এই জায়গা দখল নিবি? আমরা এত বড় মাফিয়া হয়ে আজ পর্যন্ত এটার পাশেও যেতে পারলাম না, আর তুই সামান্য
পুরো কথা শেষ করতে পারলো না, তার আগেই তার মৃতদেহ মাটিতে পড়ে গেল। টাইগার বলল, এই এই আবালকে এখানে ঢুকতে দিল কে? শুধু শুধু সময় নষ্ট করলো। এই কে কোথায় আছিস? মালটারে নিয়ে যায় এখান থেকে। টাইগার বলল, দেখ তোদের সম্মান নিয়ে কথা বলতে চাইছিলাম, বাট পারলাম না। দেখ এই জায়গা আমার একে একে কখনো দখল করতে পারবো না, আর এটা দখল করতে গেলে আমাদের সবাইকে এক হতে হবে। আর একবার যদি দখল নিতে পারি তাহলে পুরো দেশ আমাদের শাসনে, তখন আর লুকিয়ে থাকতে হবে না, লুকিয়ে ব্যবসা করতে হবে না। কি বলিস সবাই? তখন একটা লোক বলে উঠল, দখল করার পরে আমরা শাসন করতে পারবো এটার কি গ্যারান্টি আছে? টাইগার বলল, আরে একটা বিভাগ একজনে চালাবে, দেখ এমনটা করতে পারলে একদিন অনেক দূর যেতে পারবো। এখন কি রাজি সবাই আমার সাথে? টাইগারের এমন কথা শুনে সেখানে থাকা মাফিয়ারা কিছুক্ষণ ভেবে বলল, আমরা রাজি, তবে জায়গাটার ভাগ হবে আমাদের সবার মাঝে। এই কথা শুনে টাইগার একটা মুচকি হাসি দিল, যার হাসিতে অনেক রহস্য। তারপর সে সবার সাথে হাত মিলিয়ে বলল, ওকে আমি রাজি। এতে সবাই খুশি হয়ে যে যার মতো রুম থেকে বের হয়ে চলে গেল। তখন টাইগারের একজন লোক তার কাছে এসে বলল, স্যার এই জায়গাটা বাংলাদেশের রাঙামাটি, এখানে এমন কি আছে যে সবাই এই জায়গার জন্য পাগল হয়ে আছে? টাইগার বলল, এই জায়গায় অমূল্য সম্পদ আছে, যেটা মাইনিং করে বের করলে আমার 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবে, কিন্তু আমার ওই জায়গা দখল করব না। ছেলেটি বলল, তাহলে বস আপনার উদ্দেশ্য কি? তার চেলার কথা শুনে টাইগার একটা হাসি দিয়ে বলে উঠল, সময় হলে বুঝতে পারবি। এটা বলে টাইগার চলে গেল, আর তার চেলা কিছু বুঝতে পারছে না। সকালবেলায় নিজাম চৌধুরী তার বাগানে হাঁটাহাঁটি করছিল, হঠাৎ সে একটা কিছু দেখে ভয়ে পিছনের দিকে পড়ে গেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি এখানে আয়। নিজাম চৌধুরীর ডাক শুনে তার লোক সাথে সাথে হাজির হয়ে গেল আর তাকে ধরে উঠাতে উঠাতে বলতে লাগলো, স্যার আপনি এইভাবে নিচে পড়ে আছেন কেন? আর কি হয়েছে, এমন ভাবে চিৎকার দিলেন কেন? নিজাম চৌধুরী বলল, একবার গাছের দিকে তাকা। তার কথা মতো সবাই গাছের দিকে তাকিয়ে সাথে সাথে ভয় পেয়ে পিছনে চলে গেল, কারণ তারা সবাই গাছের সাথে দুইটা ঝুলন্ত লাশ দেখতে পেল। আর ভয় পাওয়ার কারণ হলো তার গায়ে কোনো পোশাক নেই এবং পুরো শরীর কোপানোর চিহ্ন, হাত পায়ের রগ সব কাটা, সাথে চোখ দুটো উপড়ে নিয়েছে। আর তার থেকে বড় কথা, এই দুইটাই তাদের লোক। সবাই মিলে লাশ দুইটাকে নিচে নামানো হলো। তখন নিজাম চৌধুরী বলে উঠল, কিরে, এদের দুইজনকে আমি দায়িত্ব দিয়েছিলাম তারেকের খুনিকে সেটা বের করতে, এখন দেখি তারাই মরে গেল। স্যার আমার তো মনে হয় এইসব অন্য কেউর কাজ, পুলিশ এইভাবে মারতে পারবে না। নিজাম চৌধুরী বলল, তুই ঠিক বলছিস। স্যার এদের এখন কি করব? নিজাম চৌধুরী বলল, আমাদের সিগারেট ল্যাবে নিয়ে যা। ওকে স্যার, এটা বলে কয়েকজন মিলে দুইটা লাশ নিয়ে যেতে লাগলো। আর নিজাম চৌধুরী ভাবতে লাগলো, কে আমাদের পিছনে রাখছে, এইভাবে কে একে একে আমাদের লোকজনকে মারতে পারে, তাকে এইসব ভাবছে। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলো অচেনা নাম্বার। তারপরও কি মনে করে ধরতে ওপাশ থেকে বলে উঠলো, মনে মনে যতটুকু চিন্তা করেছিস ততটুকুতেই থাক, আর বাইরে ভুলেও চিন্তা করতে যাবি না, কারণ তোর চোখের সামনে দেখলি। আমাকে খোঁজার বা আমি কে জানার চেষ্টাও করিস না। আর হ্যাঁ, নাম্বার ট্র্যাক করতে ভুলেও যাবি না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, কারণ এই ভিলেন যখন ভিলেনগিরি শুরু করবে তখন পালাবার পথ খুঁজে পাবি না। আর প্রতিদিন সারপ্রাইজ পেতে অপেক্ষা করিস। গুড বাই। মুখের ঘামটা মুছে ফেলিস, দেখতে খারাপ লাগে। এটা বলে ফোন কাটতে নিজাম চৌধুরী ঘাম মুছতে মুছতে এই দিক ওই দিকে তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পারছে না। তখনই তার একটা লোক এসে বলল, স্যার কি হয়েছে, কাকে খোঁজেন? নিজাম চৌধুরী বলল, কই কিছু না। এটা বলে নিজাম তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়লো। এটা দেখে তার লোক কিছু বুঝতে পারছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। তারপর কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। তখন তানিয়া দূর থেকে দেখলাম তার বান্ধবীদের সাথে আম গাছ তলায় মন খারাপ করে বসে আছে। এটা দেখে আমি উঠে এক দৌড়ে তানিয়ার সামনে গিয়ে বললাম, জানো কি হয়েছে তোমার, মন খারাপ কেন? কিন্তু তানিয়া কিছু বলছে না, তাই আমি আবারও বললাম, চুপ করে আছো কেন, কি হয়েছে বলো তানু, মন খারাপ কেন? তোমার মন খারাপ হলে আমার ভালো লাগে না। কিন্তু তানিয়া এখনো মাথা নিচু করে বসে আছে। এইবার রিমির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে ভাবি? রিমিও দেখি মাথা নিচু করে বসে থাকলো। এইবার তাদের এমন ব্যবহারে আমার মনে খটকা লেগে গেল। তাই আমি তানিয়ার থুতনিতে হাত দিয়ে মাথা উপরে তুলতেই দেখি তানিয়ার চোখে পানি। আমি তানিয়ার চোখে পানি দেখে নিজেকে সামলাতে পারছি না, আমার কেন জানি সহ্য হচ্ছে না। তাই আমি হাঁটু গেড়ে বসে তানিয়াকে বললাম, এই তানু আমার কলিজা, তোমার কি হয়েছে, আমাকে বলো না, এইভাবে চুপ করে থেকো না। তোমার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে, তোমার চোখের পানি আমাকে আঘাত করছে। কে তোমাকে বকা দিয়েছে আমাকে একটিবার বলো, তারপর আমি কি করি দেখবা। তোমাকে বকা কষ্ট দেয়া কতটা অপরাধ।
আমি এই কথা বলতেই হঠাৎ তানিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তানিয়ার এমন কান্না দেখে আমার বুকে মোচড় দিয়ে উঠল। তারপর তানিয়াকে গাছতলে বসিয়ে আমি রিমির হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলাম। তারপর বলতে লাগলাম, রিমি ভাবি, তুমি আমার বোনের মতো এবং তুমি ভালো করে জানো আমি তানিয়াকে কতটা ভালোবাসি। তাই বোন হয়ে এই ভাইকে মিথ্যা বলবা না, সত্যি করে বলো তানিয়ার কি হয়েছে। আমার এই কথা বলতে রিমি আপু আমাকে যেই কথা বলল সেই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। রিমি আমাকে বলল, ভাইয়া কাল বিকালে আপনাদের সাথে কথা বলার পর যখন আমরা বাড়ির দিকে হাঁটতে যাই তখন কিছু দূর যেতেই রকি ও তার বন্ধুরা আমাদের আর তানিয়াকে বিরক্ত করে। আর তানিয়া এটা সহ্য করতে না পেরে রকিকে থাপ্পড় দিয়ে বলে, তোর মতো লুচ্চা গুন্ডাকে বিয়ে করতে আমার বয়ে গিয়েছে, নেক্সট টাইম আমার সামনে পড়বি না কুত্তার বাচ্চা। এটা বলে তানিয়া আর আমি সেখান থেকে চলে আসি। আমি বললাম, তাহলে তানিয়া এমন মন খারাপ করে আছে কেন? রিমি বলল, ভাইয়া ঘটনা এখানে শেষ হয়নি। আমি বললাম, মানে? রিমি বলল, মানে হলো আজ সকালে রকি ও তার দলবল নিয়ে তানিয়ার বাড়িতে চলে যায়। তারপর তাদের ধমক দিয়ে বললে, এই শ্বশুর মশাই, তোর মেয়েকে আমার পছন্দ হয়েছে, তোর মেয়েকে আমার লাগবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর, তা না হলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাব। রকির এমন কথা শুনে তানিয়া উপর থেকে দৌড়ে এসে রকির গালে আবার থাপ্পড় দিয়ে বললে, কুত্তার বাচ্চা, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? কাল রাস্তায় মারার পরও আবার চলে আসছিস বাড়িতে? তোকে বিয়ে করার চাইতে একটা ছাগলকে বিয়ে করা ভালো, কারণ ছাগলের একটা শিক্ষা আছে, কিন্তু তোর সেই শিক্ষাটাও নাই। তোর মতো চরিত্রহীন লম্পটকে কে বিয়ে করবে? এটা বলতেই রকি তানিয়ার হাত শক্ত করে ধরে তার কাছে টেনে নিয়ে বলে, তোকে ভালোবাসি বলে সহ্য করছি, কিন্তু আর না, যখন আমাকে চরিত্রহীন লম্পট বলে দিয়েছিস তাহলে শোন, তোর মতো মেয়ে রোজ আমার বিছানা থেকে ওঠে, ওই ইচ্ছেতে না হলে জোর করে নিয়ে যায়। এখন তোকে বলছি, 2 দিনের মধ্যে যদি বিয়ের জন্য রাজি হোস, তা না হলে পরের দিন তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে ছাড়া বাসর করে ফেলবো। আর তখন দেখবো তোর এই হট সুন্দর ফিগারের কত দাম থাকে। তখন দেখবি তোর আশিক আবির তোর আশেপাশে আসবে না। এই প্রিন্সিপাল স্যার, 2 দিন টাইম। এটা বলে রকি হাসতে হাসতে চলে গেল। তখন তানিয়ার বাবা বলে উঠল, আমাদের এখান থেকে চলে যেতে হবে, এই রকির অনেক পাওয়ার, আমি চাই না আমার সামনে আমার মেয়ের ক্ষতি হোক। তানিয়া বলল, বাবা তুমি এই সব কিছু বলছো সামান্য গুন্ডার জন্য আমরা পালিয়ে বেড়াবো? আঙ্কেল বলল, সামান্য গুন্ডা হলে তাকে ধরার সাহস এখানে কারণ নেই, তোর নিজের ইজ্জত বাঁচাতে হলেও আমাদের বা তোদের যেতে হবে এখান থেকে। এটা বলা শেষ করতে পারিনি আঙ্কেল, তখন আবার কোথা থেকে রকি এসে বলল, ভুলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না, পালানোর চেষ্টা করলে তখনই তুলে নিয়ে যাব। এটা বলে রকি চলে গেল। আর তানিয়া ও তার বাবা মা সবাই সোফায় বসে পড়লো। তারপর তানিয়া নিজের মনকে বুঝিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে সব খুলে বলল। তারপর আমি তানিয়াকে বললাম, দেখ যা হয়ে গিয়েছে তা তো গিয়েছে, সব ভুলে যা, সামনে কি হয় দেখ, কপালে যা হবার হবে। তারপর বুঝিয়ে সুঝিয়ে তাকে কলেজে নিয়ে আসলাম। বাকিটা আপনি দেখছেন ভাইয়া। এতক্ষণ আমি রিমি আমাকে কথাগুলো এক মনে বলছিল। রিমি বলা শেষ করে আমার দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। দেখলো আমার রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। এইবার আমি সব শোনার পর তানিয়ার কাছে গিয়ে তানিয়ার হাত ধরে হাঁটতে লাগলাম। তানিয়া বলল, আবির হাত ছাড়ো, ভালো লাগছে না। আমি বললাম, না আমি হাত ছাড়বো না। তানিয়া বলল, দেখো আবির, ভালো হবে না কিন্তু, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। আমি বললাম, চুপ, একদম চুপ, একা পরেও থাকতে পারবি, এখন আমার সাথে চল। এটা বলে তানিয়ার হাত ধরে হাঁটতে লাগলাম। আমার এমন কাজ দেখে তানিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর রিমি আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। আমি তানিয়াকে নিয়ে আসার সময় আমার বন্ধুরা আসতে চাইলেও আমি আসতে মানা করেছি ইশারাতে। তানিয়াকে ডাইরেক্ট রকির আড্ডায় নিয়ে আসলাম। আমাকে ও তানিয়াকে দেখে বলল, আরে আরে দেখ, আমার ভালোবাসা নিয়ে আসছে। এটা বলে তার বন্ধু বান্ধব সবাই হাসতে লাগলো। হঠাৎ সবাই হাসা বন্ধ করে দিয়ে পাশে তাকিয়ে দেখে রকির মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি বললাম, কি রে হাস, থেমে গেলি কেন? হাসতেছিস না কেন? জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই ভয়ে চুপসে গেল। আর তানিয়া আমার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকলো। রকি গালে হাত দিয়ে বলল, কি রে কুত্তার বাচ্চারা, তাকিয়ে দেখছিস কি, মার শালা রে। এটা বলতেই তার ছেলে পিলে সব আমাকে মারতে আসলে আমি একে একে সব ছেলেকে মেরে মাটিতে লুটিয়ে দিলাম। তারপর সবাইকে মারা শেষ করে রকির দিকে গিয়ে তাকে বললাম, তোকে বেশি কিছু করলাম না, যদি বেশি উঠতে যাস তাহলে তোর পালা কুত্তাদের মতো যেমন করে মারছি তার থেকে বেশি মারবো তোকে। এটা বলে রকির কলার ধরে তানিয়ার সামনে নিয়ে গিয়ে বললাম, এই ছাগলের বাচ্চা মাপচা। রকি বলল, আবির তুই কিন্তু। আর কিছু বলতে দিলাম না, রকির মাথায় থাপ্পড় দিয়ে বললাম, শালা আগে মাপচা, তারপর আমাকে ধমক দিস। রকি বলল, তানিয়া আমার ভুল হয়ে গিয়েছে। আমি বললাম, ওই তানিয়া কি? আপু বল।
রকি বলল, আপু আমার ভুল হয়ে গিয়েছে, আর আপনার সাথে এমনটা করব না। আপনি কেন, কোনো মেয়ের সাথে এমন করব না। আমি বললাম, যা সুন্দর মতো তোর কুত্তাদের হাসপাতালে নিয়ে যা। এটা বলতে রকি বলল, সাবধানে থাকিস আবির। এই কথা শুনে আমি রকির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেইখান থেকে এসে বন্ধুদের কাছে চলে গেলাম। এইদিকে তানিয়া এতক্ষণ কি হলো কিছু বুঝতে পারছে না। সামান্য একটা ছেলে হয়ে রকি নামের গুন্ডাকে কিভাবে কি এইসব ভাবছে। তখনই রিমি তানিয়াকে ধাক্কা দিয়ে বলল, কিরে তানিয়া, এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছিস? তানিয়া আনমনে বলল, একা কই, আবিরও তো আছে। রিমি বলল, পাগল হয়েছিস? আবির তো অনেক আগেই তার বন্ধুদের কাছে চলে গিয়েছে। তানিয়া বলল, ও আচ্ছা, তাহলে চল। তারপর তানিয়া আর রিমি হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে যেতে লাগলো। আর আশেপাশে ছেলে মেয়ে আবিরের নামে প্রশংসা করছে, সব শুনতে লাগলো। বলছে, যেই ছেলের সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারতো না, সেই ছেলেকে এমন মার, তাও একা, বলতে হবে ছেলেটার সাহস আছে। এইসব শুনে তানিয়া একটা মুচকে হাসি দিল, তারপর ক্লাসে চলে গেল। এইদিকে আমি আমার বন্ধুদের কাছে যেতেই রানা বলল, হালা তুই এটা কি করলি? বালটারে আরেকটু কম মারতে পারতি। রাফি বলল, আরে রানা কি বলছিস? আমার তো মনে হয় কমই মারছে, তোরা তো আবিরকে চিনিস। আমি বললাম, আরে ভাই, যা মারছি অনেক, এতে এক মাস শালা খেতে পারি কিনা সন্দেহ। রানা বলল, কেন রে? নাইম বলল, কেন বুঝতে পারস না নাকি? রকি হালার দাঁত লড়ে গিয়েছে মনে হয় 4-5টা। আমি বললাম, আচ্ছা এইসব বাদ দে, ক্লাসে চল। এটা বলতে সবাই ক্লাসে চলে গেল। পার্কে বসে আছে দুইজন কাপল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।